প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ব্রডকাস্ট আমি শুরু করছি। আপনাদের আমি জানাতে খুব আনন্দিত হচ্ছি যে আমার পাশে যিনি রয়েছেন তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার ৪৫ নম্বর চাঁচল বিধানসভার বিধায়ক বর্তমানে, এবং তিনি মালদা জেলার ইংরেজবাজার, যেখানে হারানো খুব মুশকিল, সেই মুশকিল সিট থেকে তিনি প্রথম নির্দলী হয়ে হারিয়েছিলেন। প্রভাবশালী নেতা এবং খুব শান্ত মাথার মানুষ, তিনি আমার পাশে রয়েছেন। তিনার কাছ থেকে জানবো রাজনীতির লাইফ কিভাবে শুরু হয় এবং ওনার পরিবারে কে কে আছেন এবং মালদাবাসীর উদ্দেশ্যে তিনি কি বলতে চাইছেন বর্তমানে। স্যার, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাইবো আপনি কেমন আছেন, একটু দর্শক উদ্দেশ্যে বলেন। সবাইকে নমস্কার। যারা এই ভিডিওটা দেখছেন প্রত্যেককে আমি আমার অন্তরে ভালোবাসার শ্রদ্ধা ও সালাম জানাই। সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, এটাই আমার কাম্য। এবং স্যার, আপনার পরিবার নিয়ে কিছু একটা বলেন। আমার পরিবারে যখন রাজনীতি আমার আরম্ভ হয় ২০০৫ সালে প্রথম আমি রাজনীতিতে নামি। এই যেখানে আমরা বসে রয়েছি, আপনি বসে রয়েছেন, এটা ইংলিশবাজার পৌরসভা ১৬ নম্বর ওয়ার্ড। প্রথম রাজনীতিতে এখানে তখন বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি এখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রথম এই ১৬ নম্বর ওয়ার্ডের মানুষ তাকে বাদ দিয়ে আমাকে আশীর্বাদ দিয়ে মানুষের কাজ করার সুযোগ করে দিয়েছিলেন ইংলিশবাজার পৌরসভাতে। এবং আমি কোনো দলের প্রতীকে প্রথমে দাঁড়াইনি, নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম এবং সেটা মানুষ গ্রহণ করেছিল। তখন আমাকে এই রাজনীতি করার জন্য যার আশীর্বাদ, ভালোবাসা এবং যিনি জোর করে আমাকে রাজনীতিতে নামিয়েছিলেন তিনি হচ্ছেন আমার মা আর বাবা। তার আশীর্বাদ, ভালোবাসা, তার সহযোগিতায় প্রথম রাজনীতিতে নামি এবং রাজনীতিতে জয়লাভ করি। এবং স্যার, প্রথম আপনি নির্দল থেকে ইংরেজবাজার এত পুরাতন ঘাঁটিতে নির্দল হয়ে আপনি সামনেওয়ালাকে পরাজিত করলেন এবং নিজে জয়ী হলেন, আপনার কেমন লাগলো এবং আপনার মা বাবা সবাই আত্মীয় স্বজন আপনাকে কি বললো সেই দিনটার ব্যাপারে একটু বলেন। শুনুন, জয় তো নিশ্চয়ই, সবাই তো যে কোনো কাজে, ধরুন পড়াশোনার ক্ষেত্রে বলুন, খেলাধুলার ক্ষেত্রে বলুন, যে কোনো প্রতিযোগিতায় জয়টাই জন্য কিন্তু সবাই মন প্রাণ ঢেলে সবকিছু করেন। সুতরাং জয় যখন আসে তখন একটা খুব আনন্দও হয় এবং পরিবারেরও সবাই খুশি হয়। এবং যে জয়ের পরে যে দায়িত্বটা থাকে বা দায়িত্বটা বেড়ে যায়, সেটা কিন্তু একটা খুব কঠিন। মাঠে লড়াই করা একটা আলাদা পদ্ধতি, কিন্তু সেই মানুষ দায়িত্ব দিলে সেই সুনামের সঙ্গে ৫ বছর দায়িত্ব পালন করা কিন্তু তার থেকে আরো কঠিন থেকে কঠিনতম। বাবা মা খুব খুশি হয়েছিলেন, আমার মিসেস সেও খুশি ছিল। আমরা ৪ ভাই, ৪ বৌমারা রয়েছে, আমার মিসেস রয়েছে, আর প্রত্যেকেরই একটি করে ছেলে, আর ছোট ভাইয়ের একটি মেয়ে, তার বিয়ে হয়ে গেছে। আমার ছেলে বর্তমানে কলকাতা হাইকোর্টে ল প্র্যাকটিস করছে এবং ভাইয়ের ছেলেগুলো সবাই গ্র্যাজুয়েট হচ্ছে। আমরা একত্র পরিবার। আজকে শুধু আমাদের মধ্যে নেই, বাবা মার দেহটা নেই, কিন্তু বাবা মার আশীর্বাদ, ভালোবাসা এবং দোয়া আমাদের উপরে আছে, এটা আমার বিশ্বাস। এবং স্যার, ইংরেজবাজারে আপনি নির্দল হয়ে যে এমএলএ প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, তার আগের জীবন কাহিনী একটু বলেন। দেখুন, আমরা বলি না, যেহেতু হিন্দু পরিবার আমরা কিন্তু মার দুর্গা পুজো করি। আমাদের ১২ মাসে ১৩ পার্বণ থাকে। এই পুজোগুলো করার কারণ হচ্ছে যে ঈশ্বর যা বলেছেন আমাদের, সেই কথাগুলোর বাইরে যাতে আমাদের না যেতে হয়, তাই জন্য ১২ মাসে ১৩ পার্বণটা কিন্তু হয়। আমি ৫ সালে নির্দল হিসাবে এখানে কৃষ্ণবাবুকে প্রথম হারিয়েছিলাম। তিনি পৌরসভার চেয়ারম্যান ছিলেন। তারপরে ১০ সালেও এই ওয়ার্ড থেকে নির্দল হিসাবে কিন্তু আমি আবার দাঁড়াই।
এই 16 নম্বর ওয়ার্ডের সব ধর্মের মানুষ এবং সব শ্রেণীর মানুষ কিন্তু আমাকে তাদের হাতের আশীর্বাদ, ভালোবাসা, দোয়া দিয়ে কিন্তু তাদের কাজ করার সুযোগ করে দিয়েছিল। 2015 সাল এই ওয়ার্ডটাকে মহিলা ওয়ার্ড করে, এবং সেটা ইচ্ছাকৃতভাবেই করেছিলেন যাতে আমি রাজনীতি না করতে পারি বা মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে যেন সুনামের জায়গায় থাকতে না পারি, তার জন্য এটা মহিলা করে দেওয়া হয়। তখন বাবা মা আমাকে বলে যে বাবা তুই পাশের ওয়ার্ডটাই চলে যা, যেটা 15 নম্বর ওয়ার্ড, এবং 16 নম্বর ওয়ার্ডে বৌমাকে দাঁড় করাবি। তখন আমার মিসেসের নাম গায়ত্রী ঘোষ। 15 সালে সেও নির্দল হিসাবে এখানে দাঁড়িয়েছিল এবং প্রচুর ভোটে সে জয়লাভ করেছিল। 2015 সালে আমি এই ওয়ার্ড ছেড়ে 15 নম্বর ওয়ার্ডে কিন্তু আমি দাঁড়িয়েছিলাম। সেখানকার মানুষও কিন্তু নির্দল হিসাবে আমাকে তারা গ্রহণ করেছিলেন, এবং সেখানে মানুষের যে জাতিটা ছিল সেখানে 50% মুসলিম ছিলেন আর 50% হিন্দু ছিলেন। দুই সম্প্রদায়ের মানুষ কিন্তু আমাকে প্রচুর পরিমাণ আশীর্বাদ দোয়া দিয়ে তাদের কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। সেই সময় আমার মনে আছে কৃষ্ণেন্দুবাবু আমার কাছে 2005 সালে হারার পর তারপরে সে কংগ্রেসে জয়েন করে, তৃণমূল ছেড়ে। কংগ্রেস থেকে সে বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতা করে। তারপরে 2016 সালে তিনি কংগ্রেস থেকে আবার প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক হয়েছিলেন। তখন আমি পৌরসভার কাউন্সিলর হিসাবে আমি এবং আমার মিসেস মানুষের কাজ করতাম, পৌরসভার দায়িত্ব পালন করতাম। তখন 11 সালে প্রথম কিন্তু তৃণমূল সরকার পশ্চিমবাংলায় আসে। তো পশ্চিমবাংলায় 11 সালে আসার আগে যে বিধানসভার ভোটটা হয়েছিল, সেই বিধানসভায় কিন্তু তখন কৃষ্ণেন্দুবাবু কংগ্রেসের বিধায়ক হিসাবে কিন্তু বিধানসভায় ছিলেন। তারপরে তৃণমূল সরকার আসার পর যে পার্টির নেতৃত্বের সঙ্গে কথা বলে যতটুকু জানতে পেরেছি, সে কংগ্রেস ছেড়ে তখন আবার তৃণমূলে জয়েন করে তৃণমূলের প্রতীকে কিন্তু বিধানসভায় লড়াই করেছিল। এটা 12 সাল কিংবা 13 সাল। স্যার আপনার মনে আছে যে আপনি কত সালের রাজনীতি জয়েন করেন? 2005 সাল প্রথম। মানে ওটা কি বিষয় ছিল? ওটা পৌরসভার বিষয়। আচ্ছা, প্রথম রাজনীতি আমার সূত্রপাত পৌরসভা কেন্দ্রিক এবং আমার মিসেস। আমি একটু বলি, ওই যে আমরা বলি না নিজের মায়ের মা দুর্গা, তার একটা উদাহরণ দিচ্ছি, এটা গল্প নয়, বাস্তব সত্য। যখন কৃষ্ণেন্দুবাবু কংগ্রেসের বিধায়ক হয়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসলেন, তখন তিনি কংগ্রেস থেকে রিজাইন দিয়ে তৃণমূলের প্রতীকে কিন্তু তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করলেন বাই ইলেকশন। তখন আমার মনে আছে ডালুদা আমার বাড়িতে এসেছিলেন, বামপন্থেরও অনেকেই এসেছিলেন, এবং কংগ্রেসের সেই সময় যারা নেতৃত্ব ছিল সবাই এসেছিলেন। সবাই তারা অনুরোধ করেছিলেন উপনির্বাচনে কৃষ্ণেন্দুর এগেইনস্টে কংগ্রেস থেকে আমাকে লড়াই করার জন্য। তো ছোটবেলা থেকেই আমার যে শক্তিটা আমি পেয়েছি মার কাছ থেকে, বাবার কাছে, বাবা মার অনুমতি ছাড়া জীবনে আমি কোনো কাজ করতাম না। এটা খুব ভালো জিনিস স্যার। এবং যখনই বললাম যে মা এবং বাবা উপনির্বাচন হচ্ছে, তো কংগ্রেস এবং অন্যান্য রাজনৈতিক দল ধরেছে আমাকে কৃষ্ণেন্দু বাবু এগেইনস্টে দাঁড়াতে। তো আমার এখনো সেই দৃশ্যটা মনে পড়ে। মা 1 মিনিট চিন্তা করলেন না, সঙ্গে সঙ্গে বললেন যে বাবা এখন দাঁড়াতে হবে না, এরপরে বাড়তি দাঁড়াস। তখন আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে, আমরা মধ্যমগ্রামে ভাড়া থাকতাম, কারণ তখন ইংলিশ মিডিয়ামে ক্লাস 8-এর পর পড়াশোনা করার কোনো সুযোগ ছিল না। বারাসাতে টেকনো একটা স্কুল আছে, সেখানে মধ্যমগ্রামে ভাড়া থেকে তার পড়াশোনা করানো হতো। তার মার সঙ্গে সে থাকতো, মাঝে মধ্যে আমি যেতাম।
তো অনেক নেতারা সেদিন এসেছিলেন মাকে কনভিন্স করার জন্য। খুব সুন্দর স্যার, আপনি বর্তমানে ৪৫ নম্বর চাচল বিধানসভার কেন্দ্রের বিধায়ক হিসাবে আছেন এবং সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, এই নির্বাচনকে মাথায় রেখে সরাসরি ৪৫ নম্বর চাচলের সমস্ত মানুষের উদ্দেশ্যে আপনি একজন বিধায়ক হিসেবে কি বার্তা রাখবেন? দেখুন, আমি তো মাত্র 20 দিন সময় পেয়েছিলাম, কেন আমার নেত্রী দিদি বলেছিলেন যে ইংলিশ বাজারটা তুই দাঁড়াস না, চাচলটা কোনোদিন আমরা তৃণমূলে পাইনি, তো মনে হয় তুই পারবি, তুই ইংলিশ বাজারটা ছেড়ে দিয়ে চাচল থেকে প্রতিদ্বন্দ্বিতা কর। তো চাচল আমার খুব পরিচিত জায়গা ছিল না, কিন্তু চাচলে 20 দিনে ভোট করেছিলাম, মানুষ গ্রহণ করেছিলেন। তখন 67,000 ভোটে মানুষ আমাকে কিন্তু মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছে। 67,000? 67,000 ভোট। আই থিঙ্ক এটা আপনি সেকেন্ড হয়েছেন ওয়েস্ট বেঙ্গলে। যে ওকে, সেটা তো সেদিন মানুষের সঙ্গে মিশে দেখেছিলাম যে চাচলের মানুষ খুব পবিত্র মানুষ এবং সব ধর্মের মানুষ ওখানে আছে। ওখানে মন্দিরও যেমন আছে, মসজিদও আছে, এবং ধর্ম নিয়ে কিন্তু মানুষের মধ্যে কোনো ভেদাভেদ দেখতে পাইনি আমি। এবং কে বড়লোক, কে গরিব, কে মধ্যবিত্ত, এই মানসিকতা কিন্তু চাচলের মাটিতে নেই। এবং 4.5 বছর হয়ে গেল, আমি যেটা উপলব্ধি করতে পেরেছি, চাচলের মাটি হচ্ছে পবিত্র মাটি। এই মাটি অন্যায় সহ্য করে না, আর কাউকে অন্যায় কাজ করার সুযোগ দেয় না। তবে দীর্ঘদিন ধরে চাচলে যে দল ক্ষমতায় ছিলেন, তারা চাচলকে ভোটের সময় ভোটটাই নিয়েছে, কিন্তু মানুষ সুখে দুঃখে কিন্তু কাউকে পাননি এবং কোনো উন্নয়ন করেনি। তো যাই হোক, সবার আশীর্বাদ, ভালোবাসা, দোয়া নিয়ে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর সহযোগিতা এবং তার আশীর্বাদ, ভালোবাসা, চাচলকে যতটুকু ক্ষমতা আছে আমার, রাস্তাঘাট, কালভার্ট এবং মানুষের বিপদে যে একটা জনপ্রতিনিধি যাকে নির্বাচিত করেন, তাকে যে 24 ঘন্টা পাওয়া যায়, এটা আমি বিধায়ক হয়ে যাওয়ার পর এবং তৃণমূলের একজন সৈনিক হিসাবে কিন্তু মানুষ এটা উপলব্ধি করতে পেরেছে। খুব সুন্দর স্যার। এবং বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের মালদা জেলার রাজনীতি কি রকম চলছে, এবং এই বর্তমান সিচুয়েশনে সমস্ত মালদাবাসীর উদ্দেশ্যে আপনি একজন বিধায়ক হিসাবে, সিনিয়র লিডার হিসাবে কি বার্তা রাখবেন? রাজনীতি কিভাবে করবে বা সচেতন কিভাবে থাকবে? দেখুন, আমাদের এখানে 12টি বিধানসভা, 2টো সাংসদ আছে, কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা কিন্তু কোনো সাংসদকেই আমাদের দলের প্রতীকে লড়াই করে কিন্তু আমরা জিতাতে পারিনি, এটা আমাদের ডিসক্রেডিট। কিন্তু যতগুলো অঞ্চল আছে, কেন চাচল কিন্তু কংগ্রেসের দুর্গ, কেন এই কংগ্রেসের দুর্গ একটি লোকই করেছিলেন, যিনি রাজনীতিবিদ, যাকে ভারতবর্ষের প্রতিটি মানুষ চেনে, নামে চেনে, দেখেছেন এবং রাজনীতিক হিসাবে শ্রদ্ধা করেন। তার নাম হচ্ছে আবু বরকত গনি খান চৌধুরী। আমরা তার শিষ্য ছিল, তার কাজকর্ম করা, এবং মালদার নামকে গোটা ভারতবর্ষে যিনি পৌঁছে দিয়েছেন, তার নাম হচ্ছে এবি গনি খান চৌধুরী। তারপরে মালদাকে কিন্তু আর সেইভাবে কিন্তু গোটা ভারতবর্ষের দরবারে বা মানুষের দরবারে পৌঁছে দিতে পারেন, কিন্তু তারপরে পেরেছিলেন 2011 সালে। তার নাম হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে বরকতদার যে কাজগুলো তিনি শেষ করে যেতে পারেননি, বা বরকতদার যে ইচ্ছেগুলো ছিল, সেই ইচ্ছেগুলো এবং কাজগুলো কিন্তু সমাপ্ত করেছেন আমাদের বাংলার মানবিক মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কিন্তু সম্পূর্ণ কাজটা কিন্তু আমাদের নেতা, মালদার গর্ব, বাংলার গর্ব, ভারতবর্ষের গর্ব, বরকতদার কাজগুলো করেছে। এবং তো এখানে আমাদের সামনে বিধানসভা ভোট, এই ভোটটার উপরে নির্ভর করে কোন দল রাজ্যে ক্ষমতায় থাকবেন। তো আমি যতটুকু মানুষের সঙ্গে কথা বলেছি, যে
এখনো পর্যন্ত বিরোধী যে রাজনৈতিক দল আছে তারা কিন্তু মানুষের মধ্যে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয়ে যে জায়গা করে নিয়ে রেখেছেন, সেই জায়গাতে কিন্তু বিরোধী কোনো রাজনৈতিক দল একটু সেই ছবিটাকে কিন্তু পরিবর্তন করতে পারেননি, আর মানুষের হৃদয় থেকে মনে হয় পরিবর্তন করতে পারবেন না। লোকসভা ভোটে কি হয়েছে জানি না, তবে মানুষ কিন্তু 12টা সিটে মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক হিসাবে যারা নির্বাচনে লড়বেন তাদেরকে কিন্তু মানুষ ভালোবাসা, আশীর্বাদ, দোয়া দিয়ে 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়ে মানুষের মন জয় করবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। প্রিয় দর্শক, আমি ইনার সঙ্গে ভিডিও বানানোর আগে যেটা আমার মাইন্ডসেট ছিল, এই যে 20 থেকে 25 মিনিট বা 10 থেকে 15 মিনিট যে আমি কথা বললাম, এই কথা শুনলাম, এতে আমার মাইন্ডসেট সমস্ত সঠিক জায়গায় চলে এসছে। এবং ইনি মানুষকে কাছে ডাকতে জানেন, মানুষকে ভালোবাসতে জানেন, মানুষের প্রবলেম সমস্যাগুলো না শুনে জানতে পারেন, এটা আমি অনুভূতি করলাম। এবং স্যার, আপনি এত বিজি শিডিউলের মধ্যেও আমার ব্রডকাস্টে এসে এত সুন্দর সুন্দর কথাগুলো, আপনার জীবন কাহিনী, রাজনীতির লাইফ সব কিছু শেয়ার করলেন। আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি আমি চাইবো। এবং লাস্টবারের মতো সবার উদ্দেশ্যে একটু বাই মেসেজ করেন। দেখুন, আমাদের ছোটবেলা থেকে বাংলায় আমাদের জন্ম, বাংলার ঐতিহ্য আলাদা। গোটা ভারতবর্ষের রাস্তাকে কিন্তু এই বাংলা দেখাতো। তো বাংলা দেখাতো মানে বাংলার মানুষরাই কি দেখাতেন। এখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদও করতে জানে এবং যারা ভালো কাজ করে, যারা মানুষের মন জয় করে, তাদের জন্য রক্ত দিতেও জানে। আর যে আমাদের বাংলায় ধর্মকে আমরা সবাই শ্রদ্ধা করি, যে যে ধর্মে বিশ্বাসী সেই ধর্মকেই তারা বিশ্বাস করে। আমাদের একটি কথা আছে, বাংলা থেকেই এই কথাটি উঠেছে, ধর্ম নিজের নিজের উৎসব সকলে। দেখবেন মোবাইলে, ফেসবুকে কিন্তু যে যাই ছবি পাঠাক না কেন সেটা ক্ষণিকের জন্য থাকে, কিন্তু মানুষের হৃদয়ের ফেসবুকে যদি ছবি একবার আপনি ঢুকিয়ে নিতে পারেন তাহলে সেই ছবি মৃত্যু পর্যন্ত থাকবে, যেটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছে। এবং আপনার চ্যানেলের প্রত্যেকের সঙ্গে যারা যুক্ত রয়েছেন মঙ্গল কামনা করি। এবং সব থেকে ভালো লাগলো যে আজকে আপনারা যে আপনাদের যে চ্যানেলটা রয়েছে, ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের মাধ্যমে আমাদের যে আদর্শ নীতির কথাটা মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, তার জন্য আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে তাহলে এই ক্ষুদ্র রাজনীতিবিদকে বলবেন, পারি না পারি চেষ্টা করব, এই কথাটুকু দর্শকদের সামনে আপনাদের চ্যানেলকে দিলাম। দর্শক, আমার পিছনে এতগুলো আপনারা অ্যাওয়ার্ড এসব দেখতে পাচ্ছেন, আপনারা ভাবছেন এগুলো কি, এসব বিষয় কি, এসব বিষয় নিয়ে আমরা পরে আবার একটা আলোচনা করব। আজকের মতো এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং স্যার যেটা বললেন যে ধর্ম যার যার, উৎসব সবার, এবং আমরা সকলে মিলে একসঙ্গে সম্প্রীতি বজায় রাখবো। জয় হিন্দ।